সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের পূর্ণমান দেওয়া থাকে 15 নম্বর এবং সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে। আর এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে ফোনে, ঠিক আছে? সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথমে আমরা সেট 2 এর প্রশ্ন উত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখেছিলাম, ঠিক আছে? সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও। তো দেখো এটা হচ্ছে ক্লাস 6 এর জিওগ্রাফি, ঠিক আছে? ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটা নমুনা প্রশ্নপত্র। এখানে 1 নম্বর জায়গায় কি দেওয়া আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে? 3টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, যেটা সঠিক হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো একের কয়ের জায়গায় দেওয়া আছে ইংরেজি এম অক্ষরের মতো নক্ষত্র মণ্ডলটি হলো ক্যাসিওপিয়া, কালপুরুষ, বকমণ্ডল না ধ্রুব তারা। তো ইংরাজি এম অক্ষরের মতো যে নক্ষত্র মণ্ডল সেটা হচ্ছে ক্যাসিওপিয়া, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো খয়ের দাগের, এখানে বলা হচ্ছে মারিয়ানা সমুদ্রখাতটি অবস্থিত ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে না সুমেরু মহাসাগরে। তো মারিয়ানা সমুদ্র খাত এটা কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে? মারিয়ানা সমুদ্র খাতটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কয়েক জায়গায় দেওয়া আছে ভারতের প্রমাণ সময় ধরা হয় কলকাতার স্থানীয় সময়কে, নাসিকের স্থানীয় সময়কে, কাশ্মীরের স্থানীয় সময়কে না এলাহাবাদের স্থানীয় সময়কে। তো ভারতের প্রমাণ সময় ধরা হয় এলাহাবাদের স্থানীয় সময়কে, ঠিক আছে? ভারতের প্রমাণ সময় ধরা হয় এলাহাবাদের স্থানীয় সময়কে, ঠিক আছে? তো দেখো 1 নম্বর দাগে 3টি প্রশ্ন দেওয়া ছিল, প্রতিটা প্রশ্ন আমরা উত্তর লিখলাম। এরপর দেখো 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে এবং একটা 2 নম্বর দেওয়া আছে। কয়েক জায়গায় দেওয়া আছে ভারতের সব থেকে জনবিরল রাজ্য কোনটি? তো ভারতের সব থেকে জনবিরল রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, অর্থাৎ সব থেকে কম লোক বসবাস করে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কয়েক জায়গায় শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? উত্তর হবে ঝিলাম, এই নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। কয়েক জায়গা হচ্ছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? তো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এটাকে বলা হয় মূলমধ্য রেখা। এরপর 3 নম্বর দেখেন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে? 2 নম্বর দেওয়া আছে। কয়েক জায়গায় দেওয়া আছে বাংলাদেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? আমরা উত্তর লিখব পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? বাংলাদেশের সীমানায় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম, ঠিক আছে? এই সমস্ত রাজ্যের সীমানায় কিন্তু বাংলাদেশকে স্পর্শ করে আছে। এরপর ক্ষয়ের দাগে জিওয়ার্ড বলতে কি বোঝো? এখানে আমরা উত্তর লিখব পৃথিবী উপর ও নিচে কিছুটা চ্যাপ্টা এবং মধ্যভাগ স্ফীত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলা লেবু বা নাশপাতের আকৃতির সাথে তুলনা করে থাকি, কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে জিওয়ার্ড বলে, ঠিক আছে? এটাই হচ্ছে জিওয়ার্ডের সংজ্ঞা। নেক্সট দেখো 4 নম্বর জায়গায় দেওয়া আছে, এখানে বলা হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর, ঠিক আছে? এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। কয়েক জায়গায় দেওয়া আছে নিরক্ষরেখা ও মূলমধ্য রেখার মধ্যে পার্থক্য লেখো। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে ভাগ করেছে, ঠিক আছে? অর্থাৎ নিরক্ষরেখাটা পৃথিবীকে কি করেছে, উত্তর আর দক্ষিণে দুটি সমান ভাগে ভাগ করেছে। আর মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, ঠিক আছে? এখানে রটা দেবে না। মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, আর নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করেছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীর বৃহত্তম বৃত্ত এবং পূর্ব থেকে পশ্চিম পশ্চিম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? আর দুটি মূল মধ্যরেখা যুক্ত করলে একটি বৃত্ত হয় এবং বৃত্তটি উত্তর দক্ষিণে
বিস্তৃত, ঠিক আছে। অর্থাৎ যেগুলো আমাদের মূল মধ্যরেখা সেগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত, আর নিরক্ষরেখা সেটা হচ্ছে একটা মহাবৃত্ত, সেটা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত। 3 নম্বর পার্থক্য হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, এবং মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, ঠিক আছে। তো এরকম 3টি পার্থক্য লিখলাম আমরা মূল নিরক্ষরেখা আর মূল মধ্যরেখা এদের মধ্যে, ঠিক আছে। এরপর দেখো ক্ষয়ের দাগে দেওয়া আছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম লেখো। তো পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি হচ্ছে 1 নম্বর নিরক্ষরেখা। নিরক্ষরেখা কিনা সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে অবস্থিত, ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে 23 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে কর্কট ক্রান্তি রেখা বলে। 3 নম্বর হচ্ছে মকর ক্রান্তি রেখা। নিরক্ষরেখার দক্ষিণে 23 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে মকর ক্রান্তি রেখা বলে। 4 নম্বর হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। নিরক্ষরেখার উত্তরে 66 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে বলে সুমেরু বৃত্ত রেখা। 5 নম্বর হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। নিরক্ষরেখার দক্ষিণে 66 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে, কৌণিক দূরত্বে অঙ্কিত রেখাটিকে কুমেরু বৃত্ত রেখা বলা হয়, ঠিক আছে। তো এই 5টি অক্ষরেখা কিন্তু রয়েছে, ঠিক আছে। নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, আর হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। ওকে, পরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। এখানেও দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীর 3টি গতিপথ রয়েছে। এগুলি হলো উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, ঠিক আছে। এবার প্রথমে আমরা লিখছি পার্বত্য প্রবাহ বা উচ্চগতি সম্পর্কে। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তো হিমালয়ের গঙ্গোত্রী হিমালয় থেকে কিন্তু গোমুখ গুহা, সেখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে, গঙ্গা নদীটা। এরপর কি হচ্ছে সমভূমি প্রবাহ, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত। তারপর হচ্ছে দ্বীপ প্রবাহ, ঠিক আছে, বা বদ্বীপ প্রবাহ। বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ বিস্তৃত, ঠিক আছে। অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু মিশেছে আমাদের এই গঙ্গা নদীটা। ওকে, এটা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ। এরপর ক্ষয়ের দাগে রয়েছে ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, যার গড় উচ্চতা হচ্ছে 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদ নদী। এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর বালি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে, ঠিক আছে। সেটা আমরা কি লিখলাম, ভারতের উত্তরের নদী গঠিত যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা। তো দেখো এরপর আমরা আরেকটি প্রশ্নের সেট দেখবো, ঠিক আছে, প্রশ্ন এবং উত্তর 3 নম্বর সেটের। তো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে মান মন্দির কি। তোমরা উত্তর লিখবে এখানে মান মন্দির হলো লন্ডনের একটি জায়গা, ঠিক আছে। লন্ডনের একটি জায়গার নাম হচ্ছে মান মন্দির, ঠিক আছে, গ্রিনিচের মান মন্দির। পরের দাগে দেওয়া আছে পৃথিবীর অক্ষ কাকে বলে। উত্তর লিখবো পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যাওয়া সুমেরু ও কুমেরু সংযোজক রেখাংশ হলো পৃথিবীর অক্ষ। পরের দাগে দেওয়া আছে কোন দ্রাঘিমার স্থানীয় সময়ে ভারতের প্রমাণ সময়। উত্তর লিখবেন উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের উপর দিয়ে প্রসারিত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়ে হলো ভারতের প্রমাণ সময়, ঠিক আছে। 2 নম্বর দাগে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। যে এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে, 2 নম্বর দেওয়া আছে। পরের দাগে দেওয়া আছে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলে ড্যাশ। তো 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় কি, উপসাগর, ঠিক আছে। 3 দিকে হচ্ছে কি আছে, স্থলভাগ দ্বারা বেষ্টিত যে জলভাগ, ঠিক আছে, সেটাকে বলা হয় উপসাগর। পরের দাগে হিমাদ্রি হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। তো হিমাদ্রি হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা, ঠিক আছে। এখানে দুটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে, দুটি শূন্যস্থান করতে।
বলা হয়েছে। এরপর দেখো 3 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। কয়েক জায়গা দেওয়া আছে ভারতের চারিদিকে কি কি আছে। তো ভারতের উত্তরে কি আছে, চীন, নেপাল, ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, ঠিক আছে, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর এবং পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর, ঠিক আছে, আরব সাগর অবস্থিত। তো এইগুলো ভারতের চারদিকে কিন্তু রয়েছে। নেক্সট দেখো খয়ের দাগে পাকিস্তানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে। উত্তর লিখবে পাকিস্তানের সঙ্গে ভারতের জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট রাজ্যের সীমানা স্পর্শ করে আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কয়েক জায়গায় দেওয়া আছে পার্বত্য অঞ্চলে সাধারণ লোক বসতি কম হয় কেন। তো পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো হয় না। পার্বত্য পাথুরে মাটি চাষবাসের পক্ষেও বিশেষ অনুকূল নয়। এছাড়া প্রচণ্ড শীতে খুবই কষ্ট করে বেঁচে থাকতে হয়। এইসব কারণে পার্বত্য অঞ্চলে সাধারণত লোক বসতি অনেক কম হয়, ঠিক আছে। পার্বত্য অঞ্চল যেহেতু চাষবাস ভালো হয় না, যাতায়াত কিন্তু খুব একটা ভালো নয় সেখানে, এবং কষ্ট করে সেখানে বেঁচে থাকতে হয়, যার জন্য সেখানে লোক বসতি কম। এরপর 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখন। আমরা লিখছি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। 1 নম্বর হচ্ছে প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত আর প্রতিটি দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত, ঠিক আছে। 2 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে 179টি, দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে 360টি। 3 নম্বর পার্থক্য অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয়, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরের দেখে সৌরজগৎ বা সৌর পরিবার কি। তোমরা উত্তর লিখবো আকাশ গঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই তৈরি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে, ঠিক আছে। অর্থাৎ সূর্যকে ঘিরে যে সমস্ত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জগুলো রয়েছে বা ঘুরে চলেছে, এই সমস্ত যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে কি সৌর জগৎ বা সৌর পরিবার বা সোলার সিস্টেম, ঠিক আছে। এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তোমরা উত্তর লিখবে সিন্ধু নদের গতিপথ, ঠিক আছে। প্রথম লিখছি উৎস বা পার্বত্য প্রবাহ। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের তিনকা বা হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী, ঠিক আছে। সিন্ধু নদের 5টি যে উপনদী রয়েছে সেগুলো হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এরপর আমরা লিখছি সিন্ধু নদের মধ্য প্রবাহ, ঠিক আছে। সিন্ধু নদটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে, ঠিক আছে। বদ্বীপ প্রবাহ লিখছি। এরপর আমরা পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সিন্ধু নদের গতিপথ সম্পর্কে লিখলাম। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে দেখো কি দেওয়া আছে, হিমালয় কথার অর্থ কি, হিমাদ্রি ও হিমালয় সম্পর্কে লেখো। তো হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের গৃহ, ঠিক আছে। এরপর আমরা লিখবো হিমাদ্রি সম্পর্কে, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখছি হিমালয় সম্পর্কে প্রথম লিখছি, ঠিক আছে। তো হিমালয় কি না, শিবালিক হিমালয়ের উত্তরে এবং হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে পরে 2000 মিটার থেকে 3300 মিটার উঁচু এবং 60 কিলোমিটার থেকে 80 কিলোমিটার চওড়া পর্বতশ্রেণীটি হিমালয় বা অবহিমালয় নামে পরিচিত। বহু যুগ ধরে ক্ষয়ের ফলে হিমালয় বহু অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। পীরপঞ্জাল, ধৌলাধর, মুসৌরি প্রভৃতি এই অঞ্চলের প্রধান পর্বতশ্রেণী। হিমালয় উত্তরে ক্রমশ ঢালু হয়ে হিমালয় মিশেছে, ঠিক আছে। তো হিমাচল সম্পর্কে আমরা লিখলাম। এরপরে হিমালয় সম্পর্কে আমরা এখানে লিখবো। তো হিমালয় দেখো, এখানে হিমালয়
হিমাচল হিমালয়ের উত্তরে অবস্থান করছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়। এই পর্বতশ্রেণীর গড় উচ্চতা হচ্ছে 6000 মিটারেরও বেশি। হিমালয় পর্বতের এই অংশটি বছরের সব সময় বরফে ঢাকা থাকে বলে একে হিমাদ্রি বা হিমগিরি বলা হয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, কয়ের দিকে দেওয়া আছে আরেকটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মরু অঞ্চলের বর্ণনা দাও, দক্ষিণ ভারতের গঙ্গা নদী কাকে বলে? আমরা উত্তর লিখব রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর বালি, কোথাও গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না, যেমন হচ্ছে লুনি। ঠিক আছে, দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। ঠিক আছে, এটা আমরা পশ্চিমবঙ্গের যে মরু অঞ্চল সেই মরু অঞ্চলের বর্ণনা লিখলাম। এরপর বলা হয়েছে কিনা দক্ষিণ ভারতের গঙ্গা নদী কাকে বলা হয়? তো কাবেরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। ওকে, তো দেখো এখানে আমরা ক্লাস 6 এর জিওগ্রাফি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের এখানে আমরা দুটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও সহজ আসেন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফ গুলো দেওয়া থাকবে। তো চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো তোমরা পড়তে পারবে অথবা পিডিএফ গুলো ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।